চলতেছে। ফোনটা কত? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন সবাই? আজকে ইনশাল্লাহ মানে ডে অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। আজকে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর ক্লাস। আজকে যতদূর পারা যায় মানে প্যারাটা কমান, প্রয়োজনে আজকে 4-5 ঘন্টা ক্লাস হবে ইনশাল্লাহ। এই দেখো, মার্কার দাও, নতুন মার্কার দাও, ভালো দেখে দাও। ওকে, ইন্টারেস্টেড রিলেশন। ইন্টারেস্টেড রিলেশন এটা আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক। কি রে? আপনি যদি এর মধ্যে কি পড়বে দেখেন, এর মধ্যে প্রথমত রাষ্ট্রের ধারণা, রাষ্ট্রের ধারণা, কূটনীতি, মানে সম্পর্ক বলছে না, সম্পর্ক হবে কিসে? কূটনীতিতে। এগুলো রাষ্ট্রের ধারণা, কূটনীতি, আর কিছু চুক্তি এবং চুক্তির ধরন। চুক্তির ধরন যদি দেখেন, এখান থেকে গত কয়েকটা বিসিএস এ 10টা প্রশ্ন আসছে। কয়েকটা বিসিএস এ 10টা না, 9টা প্রশ্ন আসছে এ পর্যন্ত। একটা প্রশ্ন আসছে মার্কিন তালেবান ঐতিহাসিক চুক্তি, এই চুক্তিটি কবে হয়? 42তমতে আসছে। কোন তারিখে মার্কিন যুক্তরাষ্ট্রের উপর ইরানের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা পুনরায় আরোপ করে? সানশাইন পলিসি কি? ট্রাম্প কিম বৈঠক কাতার সংকটের সময় কোন দেশটির সাথে সম্পর্ক ছিন্ন করে নাই? দুই বহুজাতিক রাষ্ট্রের বৃহৎ শক্তিসমূহের মাঝখানে অবস্থিত দেশকে বলা হয় পিং পং। এর অর্থ হচ্ছে
ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি স্বাক্ষরিত হয়। 1783 সালে ভার্সাই চুক্তিতে কয়টি চুক্তি স্বাক্ষরিত হয় ভার্সাইতে? এখানে সবচেয়ে বেশি হলো অর্থাৎ এখানে যত প্রশ্ন আসছে তার মধ্যে অর্থাৎ 90% এখান থেকে রিসেন্ট প্রশ্ন আসে। 90% এখান থেকে রিসেন্ট আসে। বেসিক হলো 10%। এখান থেকে ম্যাক্সিমামই রিসেন্ট আসে, যেমন তালেবান চুক্তি থেকে শুরু করে ম্যাক্সিমাম এখানে রিসেন্ট। অর্থাৎ দুই দেশের সম্পর্ক খুব গুরুত্বপূর্ণ এখানে। দ্বিপাক্ষিক সম্পর্ক, চুক্তি এগুলো থেকে গুরুত্বপূর্ণ। তাহলে আমরা যেটা পড়বো, বেসিক আগে পড়বো, তারপরে রিসেন্টের। বেসিক এই দুইটা আগে পড়তে হবে, একটা রাষ্ট্রের ধারণা, একটা কূটনীতি। আর চুক্তির ধরনটা শেষ করে তারপর আমরা রিসেন্ট পড়বো। এখানে প্রথমে রিসেন্ট পড়ে মানে এখান থেকে খুবই কম ক্লাস করতেছেন আপনারা। প্রথমে দেখি রাষ্ট্রের ধারণা। রাষ্ট্রের ধারণা যেমন আছে, আমরা বাফার রাষ্ট্র দিয়ে শুরু করি। বাফার স্টেট। বাফার স্টেট এটা কিন্তু বাংলায় বলা হয় সংঘর্ষ নিবারক রাষ্ট্র। সংঘর্ষ নিবারক রাষ্ট্র। এই বাফার স্টেট বা সংঘর্ষ নিবারক রাষ্ট্র হলো দুটি সংঘাতময় দেশের মাঝে নিরপেক্ষ ও স্বাধীন রাষ্ট্র। সংঘাতময় দেশের মাঝে নিরপেক্ষ রাষ্ট্র থেকে তাকে বলা হবে বাফার রাষ্ট্র। বাফার ম্যান হতে পারে, বাফার জোন হতে পারে। অর্থাৎ এ এবং 3 মাঝখানে 2, অর্থাৎ মাঝখানে 2, দুই পাশে বৃহৎ শক্তি। আর এখানে ধরেন জার্মানি, এখানে ফ্রান্স, এখানে ফ্রান্স আর এখানে হলো জার্মানি, আর এটা হলো বেলজিয়াম। এই বেলজিয়াম হলো বাফার স্টেট। অর্থাৎ দুটি সংঘাতময় দেশের মাঝে মাঝখানে দেশটাকে অবশ্যই নিরপেক্ষ হতে হবে, নয়তো বাফার রাষ্ট্র হবে না। আপনারা দেখছেন এখানে চীন, মানে যেটা ছিল এটা তো বাংলাদেশ, এই জায়গাটা ভুটান, এর পাশে পুরোটা চীন, আর এর পাশে পুরোটা হলো ভারত। তাহলে ভারত এবং চীনের মধ্যে যখন সংঘর্ষ হয় 2017 সালে, তখন এই ভুটানকে বলা হতো বাফার স্টেট। এবং সেই প্রেক্ষিতে 38তম বিসিএস এ বাফার রাষ্ট্র পরীক্ষা আসছিল। তাহলে দুইটা বিশ্বযুদ্ধেই জার্মানি এবং ফ্রান্সের মাঝে অবস্থিত বেলজিয়াম ছিল বাফার রাষ্ট্র। জার্মানি ও ফ্রান্সের মাঝে বেলজিয়াম ছিল বাফার রাষ্ট্র। তো বাফার রাষ্ট্র হলো সংঘাতময় রাষ্ট্রের মাঝে নিরপেক্ষ রাষ্ট্রটাই হলো বাফার রাষ্ট্র। এবার দেখেন রাষ্ট্রের ধারণা যদি দেখেন, এরপরে গুরুত্বপূর্ণ হলো উপগ্রহ রাষ্ট্র। এই উপগ্রহ রাষ্ট্রকে ইংরেজিতে বলে স্যাটেলাইট স্টেট। স্যাটেলাইট স্যাটেলাইট স্টেট। স্যাটেলাইট স্টেট হলো মানে স্যাটেলাইট মানে উপগ্রহ। উপগ্রহ গ্রহকে কেন্দ্র করে ঘুরে, গ্রহকে কেন্দ্র করে ঘুরে। তার উপগ্রহ রাষ্ট্র কি? অর্থাৎ এটা যদি গ্রহ হয়, অর্থাৎ একটা বৃহৎ রাষ্ট্র ধরেন ইন্ডিয়া, আর এই রাষ্ট্রটা হলো ভুটান। অর্থাৎ ভারতের ইচ্ছা অনিচ্ছায় পরিচালিত হয় যে রাষ্ট্রটা, সেটা হলো ভুটান। অর্থাৎ বৃহৎ রাষ্ট্রের ইচ্ছা অনিচ্ছায় দুর্বল রাষ্ট্রের অর্থনীতি, রাজনীতি, সমরনীতি পরিচালিত হলে ওই দুর্বল রাষ্ট্রকে বলা হয় স্যাটেলাইট স্টেট। অর্থাৎ বৃহৎ শক্তির ইচ্ছা অনিচ্ছায় দুর্বল রাষ্ট্রের
সমরনীতি রাজনীতি পরিচালিত হলে তা হবে উপগ্রহ রাষ্ট্র। তা হবে মানে দুর্বল রাষ্ট্রটি হবে উপগ্রহ রাষ্ট্র। যেমন ভারতের কাছে ভুটান একটা বাফার রাষ্ট্র, সরি স্যাটেলাইট রাষ্ট্র। স্যাটেলাইট স্টেট হলো দুর্বল রাষ্ট্র হতে, বাফার রাষ্ট্র হলো দুটি সংঘাতময় দেশের মাঝে থাকতে হবে। এরপরে আছে বিগ স্টেট। বিগ স্টেট হলো সামরিকভাবে শক্তিশালী। এখানে আয়তন কোনো ফ্যাক্ট না, এখানে ফ্যাক্ট হলো সামরিক শক্তি আছে কিনা। যেমন ইসরায়েল আয়তনে ছোট, কিন্তু ইসরায়েল কিন্তু বিগ স্টেট। অপরদিকে দেখেন স্মল স্টেট হলো সামরিকভাবে দুর্বল রাষ্ট্রটা হবে স্মল স্টেট। যেমন কাজাখস্তান আয়তন অনেক বড়, কিন্তু সামরিকভাবে দুর্বল, ও কিন্তু স্মল স্টেট হবে। অর্থাৎ বিগ স্টেট সবসময় এমন একটা দেশ হবে যেটা সামরিকভাবে শক্তিশালী, তাকে বলা হয় বিগ স্টেট। আর যে দুর্বল তাকে বলা হয় স্মল স্টেট। এরপরে হলো ডিপ স্টেট। সেদিন আমি ক্লাসে বলছিও, এটাকে বাংলায় বলে গভীর রাষ্ট্র। ডিপ স্টেট হলো গভীর রাষ্ট্র। ডিপ স্টেট হলো মানে সরকারি সিদ্ধান্তকে প্রভাবিত করে এমন গোষ্ঠীর উপস্থিতি থাকলে সেই রাষ্ট্রকে গভীর রাষ্ট্র বলে। যেমন ধরতে পারেন মিয়ানমার, ধরতে পারেন পাকিস্তান, ধরতে পারেন থাইল্যান্ড, ধরতে পারেন রাশিয়া। এখানে দেখেন এই তিনটা দেশ, থাইল্যান্ড পর্যন্ত, এরা কিন্তু সেনাবাহিনী যা বলে তাই হয়। অর্থাৎ সেনাবাহিনীর এখানে প্রভাবক হিসেবে কাজ করে রাশিয়ায়, কাজ করে পুতিন যা বলে তাই হয়। সেক্ষেত্রে এই যে ব্যক্তি বা কোনো গোষ্ঠী, এমন ব্যক্তি বা গোষ্ঠী অথবা কোনো সংস্থার প্রভাব থাকলে সেটা হবে ডিপ স্টেট। আপনি দেখেন আফগানিস্তানে গুরুত্বপূর্ণ হলো তালেবান গোষ্ঠী। এই তালেবানের কারণে আফগানিস্তান একটা ডিপ স্টেট। অর্থাৎ কোনো গোষ্ঠী দ্বারা যদি প্রভাবক হিসেবে কাজ করে সেটাকে বলা হবে ডিপ স্টেট। দেখেন স্টেটের মধ্যে আরো স্টেট আছে, বহুত স্টেট আছে। এরপরে দেখেন থার্ড ওয়ার্ল্ড, এটা তৃতীয় বিশ্বের দেশ।
তৃতীয় বিশ্বের দেশ, এবং এরা ওই দেশগুলাই যারা রাজনৈতিকভাবে অস্থিতিশীল তারা হলো তৃতীয় বিশ্বের দেশ। এটা তিনটা মিনিং: রাজনৈতিকভাবে অস্থিতিশীল, ন্যামভুক্ত দেশ। ন্যামভুক্ত সব দেশকে বলা হয় তৃতীয় বিশ্বের দেশ। ন্যামভুক্ত কেন বলা হয়? কারণ ওই সময় সেনাই যুদ্ধের সময় একটা ছিল ন্যাটোভুক্ত দেশ, যেটা প্রতিষ্ঠা ছিল 1949 সালে, আর একটা ছিল ওয়ারশো প্যাক্টভুক্ত দেশ। ওয়ারশো প্যাক্ট 1955। সো এই দুইটার বাদে ন্যাম হয়েছে 1961 সালে। ন্যাম মানে নন অ্যালাইন মুভমেন্ট, অর্থাৎ নন অ্যালাইন মুভমেন্ট মানে জোট নিরপেক্ষ আন্দোলন, অর্থাৎ যারা এই জোটও নাই এই জোটও নাই, এবং সেই দেশগুলো হলো ন্যামের সদস্য, অর্থাৎ দুই জোটের মধ্যে নাই তারা হলো ন্যাম সদস্য। এই জন্য এদেরকেও বলা হয় তৃতীয় বিশ্বের দেশ। তৃতীয় বিশ্বের দেশ আরেকটাকে তৃতীয় বিশ্বের দেশ বলে, সেটা হলো যে যারা উন্নয়নশীল দেশকেও তৃতীয় বিশ্বের দেশ বলে। অর্থাৎ একটা দেশ যদি রাজনৈতিকভাবে অস্থিতিশীল হয়, একটা দেশ যদি ন্যামভুক্ত হয়, এবং একটা দেশ যদি উন্নয়নশীল দেশ হয়, তাকে বলা হয় থার্ড ওয়ার্ল্ড। কারণ এই ন্যাটোভুক্ত দেশগুলোকে বলা হয় ফার্স্ট ওয়ার্ল্ড, দে আর দ্য ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিজ। আর ওয়ারশো প্যাক্টভুক্ত দেশগুলো ছিল সেকেন্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ। আর বাংলাদেশের মতো ভারতটারও এরা ছিল থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ। যখন থার্ড ওয়ার্ল্ড বলা হয় তখন বুঝতে হবে যে ফার্স্ট সেকেন্ড আছে। সে ফার্স্ট হলো পুঁজিবাদী দেশ অথবা ন্যাটোভুক্ত দেশ, আর সেকেন্ড হলো ওয়ারশো প্যাক্টভুক্ত দেশ বা সমাজতান্ত্রিক দেশ, আর তৃতীয় বিশ্বের দেশ হলো যারা কোনোটাই না, ন্যামের সদস্য। আর ফোর্থ ওয়ার্ল্ড আছে একটা, এই ফোর্থ ওয়ার্ল্ড হলো অনুন্নত বিশ্ব। অনুন্নত বিশ্ব হলো ফোর্থ ওয়ার্ল্ড, অর্থাৎ যেই দেশগুলো দরিদ্র এবং অনুন্নত তারা হলো ফোর্থ ওয়ার্ল্ড। ফোর্থ ওয়ার্ল্ড হলো যারা অনুন্নত এবং এরপরে আছে ব্যর্থ রাষ্ট্র, ফেইল্ড স্টেট। ফেইল্ড স্টেট বা ব্যর্থ রাষ্ট্র, এই ব্যর্থ রাষ্ট্রের কনসেপ্ট এটা কিন্তু দিয়েছে হলো ইউএসএ, ধারণা দেয় জর্জ ডব্লিউ বুশ, এবং এটা জর্জ ডব্লিউ বুশ মানে ইউএসএ ধারণা দেয়। অর্থাৎ যেসব দেশ সাহায্য নিয়ে ভাগ্য পরিবর্তন করতে পারে না, সেসব দেশ হলো ব্যর্থ রাষ্ট্র। অর্থাৎ সাহায্য নেয়, খেয়ে দিয়ে আবার বলে দাও, আবার খায় না। বাংলাদেশকে ডিপ স্টেট বলা যাবে না, নেগেটিভ মিনিং বাংলাদেশকে দেওয়া যাবে না। খায়া আবার নেয়, আবার খায়া আবার নেয়, আবার দেয়, এটা হলো আপনার এই ফেইল্ড স্টেট বা ব্যর্থ রাষ্ট্র হলো যারা সাহায্য নিয়ে ভাগ্য পরিবর্তন করতে পারে না। এবং যুক্তরাষ্ট্রের সাহায্য নিয়ে আসলেই কেউ মানে ভাগ্য পরিবর্তন করতে পারে না, কখনোই পারে না। সেটা কেন? ইউএসএ এবং চায়না ডিপ্লোমেসির মধ্যে একটু পার্থক্য আছে। চায়না হচ্ছে যে তুমি টাকা নিয়ে কাজ করো, আর ইউএসএর কথা হচ্ছে তুমি সাহায্য নাও, সাহায্য নিয়ে দুঃখে দুঃখে থাকো, আমি যখন চাইবো তখন আবার আমাকে এই সহযোগিতা করবা। আর আমি চাইবো যে রাশিয়ার বিরুদ্ধে একটা কাজ করব, তুমি আমার পক্ষে থাকবা, সেটা। অর্থাৎ চায়না কিন্তু সেদিক থেকে খুব মানে অ্যাডভান্স, এবং চায়না এদিক থেকে খুব চমৎকার। অর্থাৎ এই বুশ তৃতীয় বিশ্বের দেশগুলোকে, অর্থাৎ যাদেরকে সে সাহায্য দেয় তাদেরকে সে বলছে ব্যর্থ রাষ্ট্র। আর এই জন্যই ফিদেল ক্যাস্ট্রো বলছে বাংলাদেশ মানে ইউএসএ যার বন্ধু তার শত্রুর দরকার হয় না। আসলেই শত্রু দরকার না, কারণ তারা একটা দেশকে সাহায্য করলো পঙ্গু করে দেয়। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়
ডিফ্যাক্টো স্টেট। ডিফ্যাক্টো শব্দটা মানে হলো অস্বীকৃত। অস্বীকৃত অর্থাৎ ডিফ্যাক্টো মানে অস্বীকৃত, মানে নিজেকে দাবি করে কিন্তু সে স্বীকৃতি পায় না। ডিফ্যাক্টো স্টেট যেমন মানে পৃথিবীর মধ্যে যদি বলেন, তিব্বত একটা ডিফ্যাক্টো স্টেট, হংকং একটা ডিফ্যাক্টো স্টেট, তাইওয়ান একটা ডিফ্যাক্টো স্টেট, কারণ তাদের সার্বভৌমত্ব চীনের কাছে, তাদের স্বীকৃতি নাই। তারপরে বলতে পারেন আপনার, এতদিন ফিলিস্তিনকেও বলা হতো, এখন আর বলা হয় না। তাহলে তিব্বত, হংকং, তাইওয়ান, তারপরে ধরতে পারেন আপনার চেচনিয়া, এরা স্বাধীনতার মতো, স্বাধীন দেশের মতো, কিন্তু আসলে স্বাধীন না। অর্থাৎ অস্বীকৃত রাষ্ট্রসমূহ হবে এই রাষ্ট্রগুলো, ডিফ্যাক্টো স্টেট। আর ডিজিওর স্টেট হলো স্বীকৃত রাষ্ট্র, স্বীকৃত রাষ্ট্র। এবং সেই রাষ্ট্রগুলো কে কে? যেমন দক্ষিণ সুদান একটা স্বীকৃত রাষ্ট্র, যেমন কসোভো স্বীকৃতি রাষ্ট্র, পূর্ব তিমুর, এমনকি বাংলাদেশ, প্যালেস্টাইন, বাংলাদেশ, এগুলো এখন স্বীকৃত রাষ্ট্রের ডিজিওর স্টেট। ডিজিউর এবং ডিফ্যাক্টো। ডিফ্যাক্টো হলো অস্বীকৃত, আর ডিজিউর হলো স্বীকৃত রাষ্ট্র। ডিফ্যাক্টো স্টেট, ডিজিউর স্টেট। এরপর আছে ডোমিনিয়ন স্টেট। ডোমিনিয়ন স্টেট, ডোমিনিয়ন স্টেট হলো যারা ইউকের উপনিবেশ, 1945 সালের আগে স্বাধীন, ইউকের কাছ থেকে স্বাধীনতা পায় এমন দেশগুলো যারা 1945 সালের আগে স্বাধীনতা পায়, সালের আগে স্বাধীনতা পায়, এরা হলো ডোমিনিয়ন স্টেট। এই ডোমিনিয়ন স্টেট, পৃথিবীতে অনেকগুলো ডোমিনিয়ন স্টেট আছে। ডোমিনিয়ন স্টেট এটা যেমন আছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা, ফিজি, জিব্রাল্টার। জিব্রাল্টার যদিও একটা অঞ্চল। আর এই রকমের 16টি ভূখণ্ড, 16টি দেশ, 16টি দেশ যাদের প্রতীকী প্রধান রানী। এসব দেশের প্রতীকী প্রধান ব্রিটিশ রানী। অর্থাৎ ব্রিটিশ রানীকে এসব দেশের প্রতীকী প্রধান বলে। এবং ডোমিনিয়ন স্টেটগুলো প্রেসিডেন্ট পদ থাকে না, এসব দেশে প্রাইম মিনিস্টার থাকে কিন্তু প্রেসিডেন্ট পদ থাকে না। এবং প্রেসিডেন্ট হিসেবে কাজ করে স্বয়ং ব্রিটিশ রানী। এই রাষ্ট্রগুলোকে বলা হয় ডোমিনিয়ন স্টেট। এরপরে আছে ভেসেল স্টেট। ভেসেল স্টেট বা মুখাপেক্ষী রাষ্ট্র। ভেসেল স্টেট অথবা মুখাপেক্ষী রাষ্ট্র। এবং এই রাষ্ট্রগুলো সবসময় অন্যের জন্য কাজ করে, অন্য রাষ্ট্রের জন্য কাজ করে, অন্য রাষ্ট্রের জন্য কাজ করে, পার্শ্ববর্তী অন্য রাষ্ট্রের জন্য কাজ করে। এটাকে বলে মুখাপেক্ষী রাষ্ট্র। যেমন আপনি বলতে পারেন, মুখাপেক্ষী রাষ্ট্রের উদাহরণ বলতে পারেন, যেমন আপনার মুখাপেক্ষী রাষ্ট্র বলতে পারেন, আফগানিস্তানের আগের সরকারটা পাকিস্তানের ইউএস এর পক্ষে কাজ করত। এখন দেখেন পাকিস্তান সরকারটা তুরস্কের জন্য কাজ করে। তুরস্কের জন্য তো পাকিস্তানকে উদাহরণ হয় না, উদাহরণ দেয়া লাগবে না এটা।
আর পার্শ্ববর্তী রাষ্ট্রের জন্য কাজ করলে সেটা হবে মুখাপেক্ষী রাষ্ট্র বা ভ্যাসাল স্টেট। আপনাদের জন্য যেটা গুরুত্বপূর্ণ, সেটা হলো দক্ষিণের রাষ্ট্র বা সাউথ স্টেট। সাউথ স্টেট বা দক্ষিণের রাষ্ট্র। দক্ষিণের রাষ্ট্র কি? মাথা কি হয়েছে? ওরা নাকি সাউথ স্টেট মানে হলো যে দেশগুলো আসলে মানে বেসিক্যালি দক্ষিণ গোলার্ধের দেশ, কিন্তু আসলে দক্ষিণ গোলার্ধের দেশ না। এরা অর্থনৈতিক বা রাজনৈতিকভাবে পিছিয়ে। অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে উত্তরের দেশ থেকে পিছিয়ে। সাউথ স্টেট মানে দেখেন, পৃথিবীতে এরা তো পৃথিবী, এটা 0 ডিগ্রি, উপরে উত্তর গোলার্ধ আর নিচে হলো দক্ষিণ গোলার্ধ। আপনি দেখেন দরিদ্র যত দেশ আছে এই লাতিন আমেরিকার দেশগুলো সহ, এরা দক্ষিণ আমেরিকার মানে দক্ষিণ গোলার্ধের। আফ্রিকার ম্যাক্সিমাম দেশ, আফ্রিকার প্রায় 47-48টা দেশ, তারা কিন্তু দক্ষিণ গোলার্ধের দেশ। এবং এশিয়ার দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো, এরা এবং অস্ট্রেলিয়া মহাদেশের শুধু অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ছাড়া সবাই গরিব। অপরদিকে দেখেন এখানে ইউএসএ আছে, এখানে কানাডা আছে, এখানে ইউরোপিয়ানরা আছে, এখানে চায়না আছে। এরা কিন্তু খুব ডেভেলপ এবং এরা খুবই আন্ডার ডেভেলপড। এরা খুবই ডেভেলপড আর এরা খুবই উন্নত। আর এগুলো হলো স্বল্প মানে আন্ডার ডেভেলপড মানে নিম্ন উন্নত আর কি। এখন বেসিক্যালি যত গরিব দেশ আছে সব কিন্তু দক্ষিণ গোলার্ধের। এখন এটা কি, যত গরিব আছে উত্তর গোলার্ধ গরিব থাকলে তাকে সাউথ স্টেট বলা হয়। বাংলাদেশ কিন্তু সাউথ স্টেট। বাংলাদেশ ইজ দ্য মানে বাংলাদেশ কি ইজ দ্য কান্ট্রি অফ নর্থ পোল। বাংলাদেশ উত্তর গোলার্ধের দেশ, কিন্তু বাংলাদেশ কিন্তু দক্ষিণের স্টেট, কারণ বাংলাদেশ আন্ডার ডেভেলপড। অর্থাৎ একত্রে এই দেশগুলো সবাই এখানে উপনিবেশ ছিল, এই দেশগুলোর উপনিবেশ ছিল এখানে এখানে এখানে। অর্থাৎ তারা এইসব দেশের সম্পদ নিয়ে তারা উন্নত, এবং তারা সেই সম্পদ নিয়ে উন্নত হয়ে ঔপনিবেশিক শাসনের অধীনে ছিল। অর্থাৎ সাউথ স্টেট গুলো কিন্তু ঔপনিবেশিক শাসনের অধীনে ছিল, অর্থাৎ কলোনিয়াল রুলের অন্তর্ভুক্ত ছিল দক্ষিণের স্টেট। এজন্য ঔপনিবেশিক শাসনের অধীনে থাকলে তাকে দক্ষিণের স্টেট বলে। এবং যে দেশগুলো অনেকদিন ধরে নির্যাতিত, অর্থনৈতিক এবং রাজনৈতিকভাবে তারা মানে ডেপ্রাইভড, এই রাষ্ট্রগুলোই হবে দক্ষিণের স্টেট। এবং দেখেন এরা কিন্তু 85% পর্যন্ত তাদের টিকা নেওয়া হয়ে গেছে। আর বাংলাদেশেও এই যে দক্ষিণের দেশগুলো মাত্র 4.5% টিকা গ্রহণ করছে। অর্থাৎ টিকার গ্রহণ করার হার দেখলেও বোঝা যায় যে দক্ষিণের দেশগুলো আসলে কতটা নিষ্পেষিত। সো আপনাদের পরীক্ষায় কিন্তু প্রশ্ন হতে পারে যেটা, সেটা হলো যে দক্ষিণের স্টেট কি। অর্থাৎ দক্ষিণের স্টেট হলো যারা আন্ডার ডেভেলপড, যারা ঔপনিবেশিক শাসনের অধীনে ছিল, এবং এই দেশগুলো উত্তরের দেশগুলো থেকে সুযোগ সুবিধা, জীবনযাত্রা সবকিছুতে পিছিয়ে, এবং ওরা যা করে তার এরা শিকার হয়। এরা দেখা যায় যে এদের লোনের সুদের হার হলো মাত্র 4%, আর এসব দেশের সুদের হার হলো 17%। এসব দেশের 85% বাণিজ্য নিয়ন্ত্রণ করে, তারা মাত্র 15% নিয়ন্ত্রণ করে। এরা দেখা যায় 80-85% তারা কার্বন এমিশন করে, এরা ক্ষতিগ্রস্ত হয়। অর্থাৎ উত্তরের দেশগুলোর কারণে সাউথের দেশগুলো খুব ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। দক্ষিণের দেশ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এরপরে হলো ব্যানানা রিপাবলিক। এই ব্যানানা রিপাবলিক হলো কলা প্রজাতন্ত্র।
এই কলা প্রজাতন্ত্র বলা হয় যে প্রজাতন্ত্রগুলো আসলে ভঙ্গুর, ভঙ্গুর প্রজাতন্ত্র। এই ভঙ্গুর প্রজাতন্ত্রকে বলা হয় কলা প্রজাতন্ত্র। এরপর আসে রোগ স্টেট। ভঙ্গুর প্রজাতন্ত্র মানে কি? ভঙ্গুর প্রজাতন্ত্র বলতে ওই প্রজাতন্ত্রের আসলে মানে প্রজাতন্ত্রের আসলে কোনো এইম নাই, ভবিষ্যৎ কোনো লক্ষ্য নাই। আর এই রাষ্ট্রের যে ভবিষ্যৎ কি হবে সেটা সম্পর্কে কেউ অবগত না, এবং এখানে জোর যার মূল্য তার এটা চলে, অর্থাৎ মাইট ইজ রাইট। এই জায়গায় মাইট ইজ রাইট এটা খুবই এখানে অবস্থান করে এই কনসেপ্টটা। এরপরে দেখেন আর লিখলাম কেন, রোগ স্টেট। রোগ স্টেট বা দুর্বৃত্ত রাষ্ট্র, দুর্বৃত্ত রাষ্ট্র, এই দুর্বৃত্ত রাষ্ট্র বা রোগ স্টেটের ধারণা দিয়েছে কিন্তু ইউএসএ। এই স্টেটের ধারণা দেয় ইউএসএ। যুক্তরাষ্ট্র রোগ স্টেটের ধারণা দেয়। স্টেট সম্পর্কে এ পর্যন্ত একটা প্রশ্ন আসছে, সেটা ছিল হলো বাফার স্টেট। যে কোনো সময় যে অন্যটা আসবে না তা কিন্তু বলা যায় না। এরপরে এই রোগ স্টেট মানে ধারণা দেয় ইউএসএ। ইউএসএ এর কথা হলো যেসব দেশ মানে দুর্বৃত্তায়নে বিশ্বাসী, দুর্বৃত্তায়নে বিশ্বাসী, এই এমন 4টি দেশকে রোগ স্টেট বলছে ইউএসএ। এমন 4টি দেশ, রোগ স্টেটের মধ্যে অন্তর্ভুক্ত আছে ইরান, আছে উত্তর কোরিয়া, আছে সিরিয়া, আপনার কিউবা। উত্তর কোরিয়া, সিরিয়া, ইরান, সুদান, একটা বলছে সুদান। তবে সম্প্রতি ইউএসএ সম্প্রতি নিষেধাজ্ঞা দিয়েছে কিউবাকে, নিষেধাজ্ঞা দেয় কিউবায়। ইউএসএ সম্প্রতি নিষেধাজ্ঞা প্রদান করে কিউবায়। ব্যানানা রিপাবলিকের উদাহরণ দেয়া যায় বর্তমানে তিউনিসিয়াকে, তারপরে সুদানকেও দেয়া যায়, সোমালিয়া, আফ্রিকান দেশগুলো রোগ স্টেট মানে মানে ব্যানানা রিপাবলিক আফ্রিকান দেশগুলো ম্যাক্সিমাম। এরপরে জনকল্যাণ রাষ্ট্র, জনকল্যাণ রাষ্ট্র অথবা ওয়েলফেয়ার স্টেট। ওয়েলফেয়ার স্টেট, ওয়েলফেয়ার স্টেট হলো মানে জনগণের বেসিক নিড, জনগণের বেসিক নিড রাষ্ট্র সরবরাহ করে, রাষ্ট্র সরবরাহ করে, এবং তারা সেই পরিমাণ ট্যাক্সও দেয়, এবং জনগণের বেসিক নিড রাষ্ট্র সরবরাহ করে। অর্থাৎ মৌলিক অধিকার, আপনি ওখানে খাবার দিবে সরকার, তারপরে চিকিৎসা দেবে সরকার, তার চাকরি দিবে সরকার, এই বেসিক নিড গুলো রাষ্ট্র সরবরাহ করে থাকে। এই রাষ্ট্রটাই হলো যেমন জার্মানি, যেমন সুইডেন, কানাডা, এরা হলো সেই ওয়েলফেয়ার স্টেট। ওয়েলফেয়ার স্টেটে রাষ্ট্র কিউবায় আবার নিষেধাজ্ঞা দিয়েছে 2021 সালে, বাইডেন সরকার দিয়েছে, বাইডেন সরকার। তো জনকল্যাণ রাষ্ট্র হলো এটা। আর এলডিসি, এলডিসি মানে হলো লিস্ট ডেভেলপড কান্ট্রিজ, লিস্ট ডেভেলপড কান্ট্রিজ, অর্থাৎ যেটাকে বলা হয় স্বল্পোন্নত দেশ। এটা ধারণা দিয়েছে কিন্তু ইকোসক, ধারণা দেয় ইকোসক।
ধারণা দেয় ইকোসক 1971 সালে, 1971-এ বিডি অন্তর্ভুক্ত। এলডিসি কিন্তু কনসেপ্ট, এলডিসি কনসেপ্ট কিন্তু একটা বাংলাদেশ অন্তর্ভুক্ত হয় 1975-এ, 1975-এ। এখন এলডিসি কি? এলডিসি বেসিক্যালি বাণিজ্য সুবিধা প্রদান করার জন্য করা হয়েছে, বাণিজ্য সুবিধা প্রদানে গঠিত। এলডিসি কনসেপ্টটা কিন্তু বাণিজ্য সুবিধা প্রদানের জন্য, বাণিজ্য সুবিধা প্রদানের জন্য এই লক্ষ্যটা দিছে এলডিসি। এখন এলডিসি ছোট্ট একটা ইতিহাস দেখি, সেটা হলো প্রথমে 1964-এ আংটাড প্রতিষ্ঠা করা হয়। এই আংটাড এটা প্রতিষ্ঠা করছে ইকোসক, আংটাড প্রতিষ্ঠা করে ইকোসক, অর্থাৎ জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল, যেটা জাতিসংঘের অঙ্গ সংস্থা। জাতিসংঘের অঙ্গ সংস্থা 6টি, তার মধ্যে তৃতীয় সংস্থা হলো ইকোসক। সেই ইকোসক 1964 সালে আংটাড প্রতিষ্ঠা করে। আংটাড মানে ইউএন কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট, ইউএন কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট, ইউএন কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট। এটির কাজ হলো বাণিজ্য সম্প্রসারণে কাজ করে, বাণিজ্য সম্প্রসারণে কাজ করে এবং উন্নয়নশীল বিশ্বে বাণিজ্য সম্প্রসারণে কাজ করে। তাহলে উন্নয়নশীল বিশ্বে বাণিজ্য সম্প্রসারণে কাজ করে কিন্তু আংটাড। এই আংটাড উন্নয়নশীল বিশ্বে কাজ করার জন্য এই 1964 সালে সে গঠন করে, আংটাড গঠন করে G77, গ্রুপ অফ 77। কিন্তু এদের মধ্যে দেখা যায়, যে 24টা দেশ এরা অগ্রসর মান, আর 52টা দেশ তারা একটু পিছিয়ে আছে। আর একটা হলো চায়না, ও চায়না 2টার মধ্যেই আছে, G24-এর মধ্যেও আছে, আবার এলডিসির মধ্যেও, মানে এলডিসি কনসেপ্টে নাই কিন্তু ও G24-এর সম্মেলনে অবস্থান করে। ওর একটা অবস্থানটা মানে ভিন্ন ছিল আর কি, সে সদস্য ছিল কিন্তু সে সদস্যটা হলো শুধু G24-এর সম্মেলনে অংশগ্রহণ করত। এখন দেখেন এই 52টা দেশকে বলা হয় এলডিসি, আর এগুলোকে বলা হয় G24, এবং সেই ধারণাটা ইনস্টল হয় 1971-এ। সো 52টা দেশ এলডিসি ভুক্ত ছিল। এখন বর্তমানে এলডিসি ভুক্ত দেশ হলো 46টি, বর্তমানে এলডিসি ভুক্ত দেশ হলো 46টি। ভানুয়াতু সর্বশেষ চলে গেছে ভানুয়াতু সর্বশেষ এলডিসি থেকে মাইনাস হয়, সর্বশেষ হলো ভানুয়াতু। এখন দেখেন এই এলডিসি ভুক্ত দেশ হবে কোন দেশগুলো হবে, যাদের এই এলডিসি ভুক্ত দেশগুলো মানে এলডিসি মুক্ত হওয়ার শর্ত, বেসিক তো আছে, রিসেন্ট তো মনে হয় আছে, এলডিসি মুক্ত হওয়ার শর্ত। ইউএনসিডিপি অনুসারে এলডিসি মুক্ত হওয়ার শর্ত, ইউএনসিডিপি, ইউএন কনফারেন্স অন ডেভেলপমেন্ট পলিসি, এলডিসি মুক্ত শর্ত হলো 3টি। এলডিসি মুক্ত হওয়ার শর্ত 3টি। নাম্বার 1, 3 বছরের গড় মাথাপিছু আয় $1272। 3 বছরের মাথাপিছু আয় $1230 হতে হবে আর কি, শর্ত $1230। নাম্বার 2,
অর্থনৈতিক ভঙ্গুরতা সূচকে অর্থনৈতিক ভঙ্গুরতা সূচক মান 26 বা তার বেশি হবে। অর্থনৈতিক ভঙ্গুরতা সূচক মান 32-এর নিচে হতে হবে। 32-এর নিচে হতে হবে। আর একটা আছে যে মানব উন্নয়ন সূচকের মান 66-র উপরে হতে হবে। নাম্বার 3, মানব উন্নয়ন সূচক মান 66-এর উপরে হতে হবে। এখন বাংলাদেশ কিন্তু এখানে খুব ভালো অবস্থানে আছে। বাংলাদেশ হলো এখানে আছে $1272, যেটা 2018 সালে। এখানে আছে 25.1, আর এখানে আছে 72। তার মানে বাংলাদেশ কিন্তু 3টি শর্তই পূরণ করেছে 18 সালের রিপোর্টে। এখানে 3 বছর পর পর ইউএনসিডিপি 3 বছর পর পর রিপোর্ট দেয়। 3 বছর পর পর রিপোর্ট দেয়, এবং 2018 সালে দিয়েছে 16 মার্চ। আমাদের বাংলাদেশে 17 মার্চ, ও 2021 সালে দিয়েছে 26 ফেব্রুয়ারি। এই দুটি প্রতিবেদনে 2021 ইউএনসিডিপি প্রতিবেদনে বিডি এলডিসি মুক্ত হওয়ার যোগ্যতা অর্জন করে। এলডিসি মুক্ত হওয়ার যোগ্যতা অর্জন করে। সাধারণত পরপর 2টা ধারাবাহিক রিপোর্টে তার রিপোর্ট যদি পজিটিভ আসে, ভালো আসে, পজিটিভ বা ভালো আসলে তখন তাকে আর 3 বছর পর এলডিসি মুক্ত করা হয়। সেক্ষেত্রে বাংলাদেশ 2021 সালের এই এলডিসি মুক্ত হওয়ার যোগ্যতা অর্জন করায় বাংলাদেশ 2024 সালে এলডিসি মুক্ত হবে। কিন্তু করোনার কারণে এটা 2 বছর বাড়ানো হয়েছে, অর্থাৎ 2026 সালে বিডি এলডিসি মুক্তির সনদ পাবে। তাহলে বাংলাদেশ এলডিসি মুক্তির সনদ পাবে 2026 সালে, কিন্তু পাওয়ার কথা ছিল 24 সালে। 2 বছর এই মেয়াদটা বাড়ানো হয়েছে, এবং 21 সালের ইউএনসিডিপি রিপোর্টে বলছে যে এটি 5 বছর পর কার্যকর হবে। সাধারণত 3 বছর পর কার্যকর হয়, তবে এবছর এটা 5 বছর পরে কার্যকরতা পাবে। এই এলডিসি মুক্তির মনে রাখবেন 26 ফেব্রুয়ারি, আর পারবেন আর হলো 16 মার্চ, যেটা বাংলাদেশে 17 মার্চ ছিল। এখন সরকারও 17 মার্চ বলতে চায়, বিকজ 17 মার্চ হলো 17 মার্চ হলো বঙ্গবন্ধুর জন্মদিন। এলডিসি প্রদান করে কিন্তু ইউএনসিডিপি, ইউএন কমিটি ফর দ্য, এটা কনফারেন্স না, কমিটি হবে। ইউএন কমিটি ফর দ্য ডেভেলপমেন্ট পলিসি, ইউএন কমিটি ফর দ্য ডেভেলপমেন্ট পলিসি হবে। আমি কনফারেন্স লিখছি নাকি? ইউএন কমিটি ফর দ্য ডেভেলপমেন্ট পলিসি হবে। এলডিসি মুক্ত হওয়ার শর্ত লাভ করবে বাংলাদেশ 2026 সালে। স্টেটের মধ্যে আই থিঙ্ক স্টেট আপনি বুঝতে পারছেন, বিভিন্ন ধরনের রাষ্ট্র আছে এটা। আর একটা বিষয় আমাদের রিসেন্ট যেটা জানতে হবে স্টেট সম্পর্কে, সেটা হলো আইএস মানে ইসলামিক স্টেট। যদি এটা পুরনো হয়ে গেছে, অর্থাৎ আল কায়দার ইরাকি শাখা, আল কায়দার ইরাকি শাখার প্রধান ছিল আবু বকর আল বাগদাদি। শাখার প্রধান ছিলেন আবু বাকার আল বাগদাদি। এই বাগদাদি ছিল ইরাকের ছিল। এখন এই আল কায়দার ইরাকি শাখা
তারা চেয়েছে একটা ইসলামিক স্টেট করার জন্য, অর্থাৎ ইসলামিক একটা রাষ্ট্র করবে। এই আবু বকর আল বাগদাদি ইনি প্রথমে উনি একটা ইরাকি শাখাকে নিয়ে একটা কিছু করতে চেয়েছিলেন এবং উনি খুব জনপ্রিয় ছিলেন, এবং তিনি 2011 সালে আইএসআইএল গঠন করেন। আইএসআইএল মানে ইসলামিক স্টেট ইন ইরাক অ্যান্ড লিভান্ট, অর্থাৎ ইসলামিক স্টেট ইসলামিক স্টেট কি ভাই? কোথায়? কেন? আচ্ছা আচ্ছা, আল্লাহ। আল কাদের ইরাকি শাখার প্রধান ছিল আবু বকর আল বাগদাদি। তিনি 2011 সালে আইএসআইএল গঠন করে, অর্থাৎ ইসলামিক স্টেট ইন ইরাক অ্যান্ড লিভ্যান্ট। ইরাক অ্যান্ড লিভ্যান্ট, লিভ্যান্ট মানে হলো লেবানন। অর্থাৎ তিনি চেয়েছেন যে ইরাক এবং লেবানন এই দুইটাকে নিয়ে তিনি একটা ইসলামিক স্টেট করবেন, ইসলামিক খেলাফত প্রতিষ্ঠা করবেন। ইসলামিক খেলাফত প্রতিষ্ঠা করবেন, এটা তার একটা টার্গেট ছিল। এরপরে খুব ইন্টারেস্টিং, কিন্তু এরপরে দেখেন 2013 সালে গিয়ে তিনি একটা নাম দিয়েছেন আইএসআইএস। আইএসআইএস নাম দিয়েছেন, অর্থাৎ তিনি লেবাননকে বাদ দিয়ে ইসলামিক স্টেট ইন ইরাক অ্যান্ড সিরিয়া এটা তৈরি করছেন। ইরাক অ্যান্ড সিরিয়া, আর তিনি বলছেন যে আমরা এখন ইরাক এবং সিরিয়ায় একটা ইসলামিক স্টেট করব। দেন 2014-এ দেখলো যে তাও সম্ভব না, মানে তার চাইতে তিনি বেশি চিন্তা করলেন এবং নাম দিলেন ইসলামিক স্টেট। অর্থাৎ তিনি একটা ইসলামিক স্টেট করবেন এবং সেই স্টেটের একটা এরিয়া ঘোষণা করলেন, যে বিশাল একটা এরিয়া ঘোষণা করলেন যে এটা হবে ইসলামিক স্টেট, এবং এটা শুধু ইরাক অ্যান্ড সিরিয়া না, এটা সারা ওয়ার্ল্ডে হবে। ওয়ার্ল্ডের মধ্যে একটা এরিয়া দিলেন এবং এর রাজধানী স্থাপন করলেন আল রাক্কা, সিরিয়া। আল রাক্কা, সিরিয়া, অর্থাৎ সিরিয়ার আল রাক্কা নগরী দখল করে এখানে রাজধানী স্থাপন করলেন। এবং আইএস এর রাজধানী কিন্তু আল রাক্কা, এবং সেই আইএসটা তারা বলছে যে এটা হলো আফ্রিকা, এই আফ্রিকার এখানে তিউনিসিয়া, আফ্রিকার এখানে তিউনিসিয়া, আর এদিকে তো ভারত, এখানে পাকিস্তান, আর এখানে তো ইরান, এটা তো পাকিস্তানের। এটা হলো ইরান, এটা ভারত মহাসাগর, ভারত মহাসাগর। আর এদিকে কিন্তু ককেশাস, যেটা হলো আপনার ওই আজারবাইজান, আর্মেনিয়া, তিউনিসিয়া, আজারবাইজান বা ককেশাস, ককেশাস অঞ্চল। অর্থাৎ এখানে কৃষ্ণ সাগর আর এখানে হলো কাস্পিয়ান সাগর। এই কৃষ্ণ সাগর এবং কাস্পিয়ান সাগরের মধ্যে মাঝখানে কিন্তু ককেশাস। তিউনিসিয়া থেকে ককেশাস, তিউনিসিয়া থেকে ভারত মহাসাগর, এখান থেকে ইন্ডিয়া, এখান থেকে এটা। অর্থাৎ এই জায়গাটা হবে ইসলামিক স্টেট। এই ইসলামিক স্টেটের তাদের সীমানা হলো যে পূর্ব দিকে হবে হলো ভারত, আর পশ্চিম দিকে হবে হলো তিউনিসিয়া, উত্তরে হবে ককেশাস, দক্ষিণে হবে ভারত মহাসাগর। এটা হলো আইএস এর একটা ম্যাপ। এবং তারা এই 14 সাল থেকে এই করতে করতে তারা এই আইএস এর কর্মকাণ্ড চালায়, এবং সে কর্মকাণ্ড একসময় বাংলাদেশও ছিল এবং সীমিত পরিসরে ছিল, এখন কিন্তু তা একেবারেই নাই। আইএসটা হলো এটা, যে আইএস প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু আল কায়েদার ইরাকি শাখা থেকে, তৈরি করছে কিন্তু আবু বকর আল বাগদাদি। আর তিনি প্রথমে করছেন আইএসআইএল, তারপরে করছেন আইএসআইএস, এরপরে করছেন তিনি ইসলামিক স্টেট, আইএস করছেন। তাহলে কৃষ্ণ সাগর থেকে কাস্পিয়ান সাগর, ককেশাস অঞ্চল, এখান থেকে তিউনিসিয়া, আফ্রিকার তিউনিসিয়া, এবং ভারত মহাসাগর দক্ষিণে, আর ডানে হলো ভারত, এখানে করছেন ইসলামিক স্টেট। কালকে বললাম যে ঘড়িটা ঠিক করতে হবে।
ক্লিয়ার? এরপরে দেখেন ইন্টারেস্টের রিলেশনের মধ্যে রিলেশন যেহেতু সম্পর্ক লাগবে, এবং সেটার একটা হলো ডিপ্লোমেসি, ডিপ্লোমেসি অথবা কূটনীতি, ডিপ্লোমেসি অথবা হলো কূটনীতি। ডিপ্লোমেসি বা কূটনীতি হলো, কূটনীতির আসলে উদ্দেশ্যটা কি? এর উদ্দেশ্য হলো সংঘাত এড়িয়ে, সংঘাত এড়িয়ে, সংঘাত এড়িয়ে শান্তি প্রতিষ্ঠা। ডিপ্লোমেসিতে মানে একটা শব্দ থাকে না, অর্থাৎ নো শব্দটি থাকে না। হয়তো বলতে হবে যে উই আর থিঙ্কিং, অথবা বলতে হবে যে অ্যানাদার ওয়ে, আর বলতে হবে আপনার যে উই উইল টেক টাইম, কিন্তু সরাসরি নো বলা যায় না, এরা শিষ্টাচার বহির্ভূত। ডিপ্লোমেসিতে নো শব্দটি থাকবে না, অর্থাৎ নো এই কথাটা বলা যাবে না, এটা শিষ্টাচার বহির্ভূত। বলতে হবে যে উই আর থিঙ্কিং, অথবা বলতে হবে যে উই উইল টেক টাইম, অথবা বলতে হবে ইটস নট দ্য মানে পারফেক্ট টাইম, টাইম উইল ডিসাইড এভরিথিং উই উইল থিঙ্ক। এই কথাগুলো বলা হয়, অর্থাৎ নো শব্দটি থাকে না এখানে। প্রথম কথা হলো যে এখানে শান্তি প্রতিষ্ঠা করবে এবং সংঘাত এড়িয়ে শান্তি প্রতিষ্ঠা। এই ডিপ্লোমেসিতে একটা কথা বলা আছে, উইন উইন সিচুয়েশন, উইন উইন সিচুয়েশন, অর্থাৎ এই উইন উইন সিচুয়েশনকে বলা হয় 0-0 গেম, 0-0 গেম, অর্থাৎ কেউ হারে না কেউ জিতে না, প্রতিপক্ষ কেউ হারে না কেউ জিতে না, যেটাকে বলা হয় উইন উইন সিচুয়েশন। এই চলেই গেছে সবাই। হ্যালো, হ্যাঁ আসছে, আবার আসছে, আবার খেয়াল করছি। ওকে, এখন একটা বিষয় দেখেন, না স্টিমিয়ার্ট ভালো, স্টিমিয়ারটা ভালো। আপনারা যদি বলেন স্টিমিয়ার খারাপ, না স্টিমিয়ারটা ভালো। আপনার এফবি হইলে কি গেলে চলেই যেত, তারপর আবার ব্যাক করা যেত না, এই জায়গা থেকে শুরু করা যেত না। আর স্টিমিয়ার এটা এটা হয় না, স্টিমিয়ার আবার চোখে পড়ে সামনে, মানে আপনার ইয়েটা, মানে আমি আমাকে দেখতে পাই, এটা ফ্রন্ট ক্যামেরায় আমি ক্লাস নিচ্ছি, আর এফবিতে আপনার ব্যাক ক্যামেরায় ক্লাস নেওয়া লাগে, আর এখানে ফ্রন্ট ক্যামেরা নিচ্ছি, বুঝছেন? আপনারা যদি একটু ব্ল্যাক হয়ে যায়, জাস্ট আপনি লাইনে থাকেন, আপনি লিভ নিয়ে গেলে তখন আবার, মানে লাইনে থাকেন, আমরা আবার ওখান থেকে আসবো। লিভ নিলে আবার পরে ঢুকে দেখবেন যে কিছু মিস হয়ে গেছে। আর
একটা বিষয় একটা বিষয় হলো যে আমাদের এই ফোনে চার্জটা শেষ হয়ে গেছে। আমি 10 মিনিটের ব্রেক নেব। তাহলে দেখেন, আমরা ডিপ্লোমেসি থেকে কি কি পড়বো। ডিপ্লোমেসির মূল উদ্দেশ্য হলো সংঘাত এড়িয়ে শান্তির প্রতিষ্ঠা। এখানে নো শব্দটি থাকে না, এখানে থাকে উই আর থিঙ্কিং, এখানে থাকে হলো উই উইল টেক টাইম, এই শব্দগুলো। আর এখানে ডিপ্লোম্যাটিক সাকসেসটা হলো উইন উইন সিচুয়েশন, যেটাকে 0-0 গেম বলে, অর্থাৎ কেউ হারে না কেউ জিতে না, উভয় পক্ষ যখন থাকে। আর এই 0-0 গেমটাই হলো গেম থিওরির সাকসেস। আর জিরো সাম গেম এটা কিন্তু ডিপ্লোম্যাটিক সাকসেস না। জিরো সাম গেম, যেটা আমি আপনাদেরকে আগেও বলেছি, এক পক্ষ খালি শূন্য পায় আর এক পক্ষ খালি অঙ্ক পায়, এক পক্ষ খালি জিততেই থাকে আর এক পক্ষ হারতেই থাকে। এটা ছিল, এটা সবসময় যেটাকে বলে আহ, এগুলো বাস্তববাদের উদাহরণ। বাস্তববাদ, বাস্তববাদী, বাস্তববাদ কনসেপ্টে বা রিয়েলিজম কনসেপ্টে স্টেট সব সময় সে জিততে চায়, এসে যে কোনো মূল্যে তার স্বার্থ আদায় করবে। আর উদারতাবাদে, উদারতাবাদে ব্যক্তি স্বার্থ থাকে, ব্যক্তি বা জনগণের অধিকারকে দেখা হয়। আর রিয়েলিজমে সবসময় স্টেটের অধিকারকে দেখা হয়, স্টেট কিভাবে ভালো থাকবে সেই চিন্তাটা করা হয়। সো হ্যাঁ, আপনারা তাহলে 15 মিনিটের টাইম আজকে কিন্তু ভাই, আমরা যদি দ্রুত শেষ করতে পারলে আমাদেরই লাভ, বুঝছেন। আপনারা ক্লাসগুলো করেন, এই সপ্তাহের মধ্যে দেখেন শেষ হয়ে যেতে পারে ইনশাল্লাহ। আর ইন্টারন্যাশনাল তো আজকে, আজকে ইন্টারন্যাশনাল আমরা লং টাইম ক্লাস নিলে আজকে ইন্টারন্যাশনাল দেখবেন আমাদের মানে বেসিক শেষ, বেসিক প্লাস সাম্প্রতিকও, মোস্ট অফ দ্য সাম্প্রতিক আমাদের আজকেও শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমাদের ইন্টারন্যাশনাল আজকে শেষ হয়ে গেলে আশা করি আজকে রাতে আমরা সংবিধানের উপরে ক্লাস নেব ইনশাল্লাহ। মানে দিনের বেলা আমাদের ইন্টারন্যাশনাল শেষ, ইনশাল্লাহ রাতে হলো আমাদের সংবিধানটা শেষ হবে। সংবিধান একটা বিগ বোঝা, এটা শেষ হয়ে গেলে আমাদের বাংলাদেশ বিষয়গুলির মধ্যে 4টা চ্যাপ্টার শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। এরপরে যে 5টা চ্যাপ্টার আছে এগুলোর মধ্যে পঞ্চম অধ্যায় তো পুরোটাই রিসেন্ট, রিসেন্ট থাকে। নবম অধ্যায় বাংলাদেশ বিষয়গুলির মধ্যে কৃষি জনসংখ্যা খুব একটা প্রেসারেবল না, এগুলো আমরা শেষ করতে পারবো ইনশাল্লাহ। সো ক্লাসগুলো করেন ইনশাল্লাহ। আর ইনশাল্লাহ আজকে ইন্টারন্যাশনাল শেষ হয়ে যাবে আল্লাহ রহমত। ঠিক আছে, আর আগামী ক্লাস যদি এই সপ্তাহ শেষ করতে পারি, নেক্সট উইক আমরা 2টা ক্লাস নেব, একটু রিভিউ ক্লাস, তারপরে আপনারা আর এর মধ্যে পড়তে পারবেন। ঠিক আছে, তাহলে আমি উইল ব্যাক বাই 15 মিনিটস। এখন বাজে আমার ঘড়িতে কয়টা বাজে? 10টা 4, 10টা 20-এ আসবো আমরা ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।